নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমার চ্যানেল আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্মে। জানি একটু দেরি করে ফেলেছি, তবে এই এপ্রিল মাসে আমি মোটামুটি কিছু বই কিনেছি, খুব বেশি বই কিনিনি। সেই বইগুলো নিয়েই চলে এসেছি আমার এপ্রিল মাসের নববর্ষ স্পেশাল বুক হল নিয়ে। এখানে আমি নির্দিষ্ট কিছু প্রকাশনার কিছু বই কিনেছি, সেই বইগুলি আপনাদেরকে দেখাবো। এছাড়া একটি বিশেষ রহস্য রোমাঞ্চ সংখ্যা কিনেছি, যেটা শর্টস হয়তো ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন। তাহলে চলুন বুক হলটা শুরু করা যাক। প্রথমে যে বইটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে বিচিত্র পত্র রহস্য রোমাঞ্চ বিশেষ সংখ্যা। এটা এই বইটি দাম হচ্ছে 320 টাকা। আমি এটিকে বই বলছি, পত্রিকা বলছি না, কারণ হচ্ছে বিশেষ সংখ্যাটি প্রায় বইয়ের মতোই, মানে এর প্রোডাকশন বলুন বা এর যে কন্টেন্ট আছে, একটা বই বা একটা সংগ্রহযোগ্য জিনিস। কারণ ম্যাগাজিন আপনাদের বেশিরভাগ সময় সংগ্রহ করে ওঠা হয় না, আরো অনেক বেশি দিন শেলফে থাকে, মানে এটা একটা নির্দিষ্ট কিন্তু শেলফ লাইফ আছে, সেজন্য আমি এটাকে বই বলছি। যাই হোক, এর মধ্যে বিশেষ আকর্ষণ একটি রয়েছে, আমি সূচিপত্রটা শর্টে দিয়েছি, এখানে দিয়ে দেবো। বিশেষ আকর্ষণ রয়েছে, দুষ্প্রাপ্য গল্প রয়েছে খুনের দায়ে বলে পাঁচকড়ি দের লেখা, যিনি একেবারে প্রথম যুগের গোয়েন্দা গল্প লেখক। তাছাড়া শুটিং এ হিটলিস্ট রয়েছে। হিটলিস্ট একটি সিনেমা আছে যেটি সন্দীপ রায় পরিচালনা করেছিলেন। আমার যতদূর মনে পড়ছে, আমি তো হলে গিয়ে বোধহয় ছবিটি দেখেছিলাম, নন্দনে গিয়ে দেখেছিলাম। এর সম্পূর্ণ চিত্রনাট্য রয়েছে, সন্দীপ রায় একটি সুদীর্ঘ সাক্ষাৎকার রয়েছে। এছাড়া সোনালী যুগের কিছু লেখকরা এখানে লিখেছেন চিরকালীন রহস্য, যেমন প্রেমেন্দ্র মিত্র, ননীগোপাল মজুমদার, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, সুচিত্রা ভট্টাচার্য। গল্প লেখার গল্প, মানে এটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে আমার। মানে ধরুন, আমি অদিত্য মজুমদার কলকাতা, অভিরূপ সরকারের সৃষ্ট বিখ্যাত গোয়েন্দা হচ্ছে আদিত্য। আদিত্যকে তিনি কিভাবে কোন সার্কামস্টেন্সে সৃষ্টি করলেন, বা গোয়েন্দা গল্প লেখার শখ ওনার কি করে হলো, উনি তো বেসিক্যালি একজন অর্থনীতিবিদ, তো এরকম আর কি। হ্যাঁ, বা গোয়েন্দা গার্গীকে কি করে সৃষ্টি করলাম, তপন বন্দ্যোপাধ্যায় লিখেছেন। গোয়েন্দা গার্গী সবাই জানি আমরা, যে বহুদিন ধরে উনি লিখছেন, এবং গোয়েন্দা গার্গীর সৃষ্টি কি করে হলো, ওনার মাথায় কি করে হলো যে এরকম একটা মেয়ে গোয়েন্দা সৃষ্টি করা যায় সেই সময় দাঁড়িয়ে। তো সেগুলো নিয়েই মূলত এই সেকশনটা আমার এটা খুব ভালো লেগেছে। সমকালীন রহস্য, এখানে যেমন অ্যাডভেঞ্চার কাহিনীর শেখা লেখা লিখেছেন শিশির বিশ্বাস। আজকের বাংলা সাহিত্যের রহস্য রোমাঞ্চ, গোয়েন্দা সাহিত্যের প্রাসঙ্গিকতা, অকাল্ট ডিটেকটিভদের ধূসর দুনিয়া। বাংলা সাহিত্যের গোয়েন্দারা একটি অসম্পূর্ণ তালিকা, এটা আমার সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে, কারণ বাংলা সাহিত্যে প্রচুর গোয়েন্দার আবির্ভাব ঘটেছে এবং এখনো ঘটছে। তো সেই গোয়েন্দাগুলোকে সবগুলোকে এনলিস্ট করা কিন্তু একটা দুরূহ কাজ। তো অসম্পূর্ণ তালিকা হয়তো এটা নয়, আমার মনে হচ্ছে অনেকটাই এখানে কভার করেছেন। এটা আমার দেখা সবচেয়ে কম্প্রিহেন্সিভ লিস্ট। দেবাশিস সেন যিনি এটা কম্পাইল করেছেন, ওনাকে সাধুবাদ জানাতে হয়। এছাড়া এমনি নর্মাল বিভাগীয় লেখা রয়েছে। এর ভেতরে প্রোডাকশন কোয়ালিটি খুব সুন্দর, দেখুন ফন্ট বা এখানে দেখুন ছবিগুলো যে কোয়ালিটি রয়েছে ভীষণই ভালো, এবং ক্যালিগ্রাফি রয়েছে সন্দীপ রায়েরই করা। এখানে এরকম ক্যালিগ্রাফি করা রয়েছে, বা লাল দিয়ে লেখা রয়েছে। এই যে যেমন অবশেষে লেখা রয়েছে, এভাবে মোটামুটি একটা এরকম ক্যালিগ্রাফি এই বইয়ের মধ্যে ভর্তি রয়েছে, লাল দিয়ে বা ব্ল্যাক এন্ড হোয়াইটে। তো সব মিলে একটা অত্যন্ত মানে টপিক্যাল বা অত্যন্ত সময়োপযোগী লেখা, কারণ থ্রিলারের বাজার রয়েছে এবং থ্রিলার নিয়ে পক্ষে বিপক্ষে বেশ কিছু আর্গুমেন্ট চলে বই বাজারে। তো সেই দিক দিয়ে একটা অত্যন্ত প্রাসঙ্গিক সংখ্যা এবং খুব জরুরি একটা সংখ্যা আমার মনে হয়েছে। প্যারানর্মাল ভীষণ জনপ্রিয় একটি হরর গল্পের সিরিজ বলতে পারেন, যেটা অয়ন রাহা লিখছেন বুকফার্ম থেকে। 1 আর 2 তো ভীষণ জনপ্রিয়তা লাভ করেছিল। এবছর বইমেলায় প্যারানর্মাল 3 বেরিয়েছিল, কিন্তু বইমেলা থেকে আমার সেটা কেনা হয়নি। আমি এটা তারপরে অনলাইন আনিয়েছি। এটা বুকফার্মের বই, সবাই জানেন। এখানে বেশ কিছু সুন্দর বুকমার্ক রয়েছে, প্রচুর বুকমার্ক রয়েছে। যেমন প্যারানর্মাল অনেকগুলো বুকমার্ক রয়েছে। এই দেখুন, প্রত্যেকটাই বেশ মানে ভয় পাওয়ানোর মতনই বুকমার্ক আর কি। এটা সবচেয়ে ভয় লেগেছে আমার বুকমার্ক গুলোর মধ্যে। তো এর
মুদ্রিত মূল্য হচ্ছে 395 টাকা। প্রচ্ছদ দেখেছেন সপ্তদূত দে সরকার। এখানে প্রচুর অলঙ্করণ রয়েছে যেগুলো শুভম ভট্টাচার্য করেছেন। আপনাদের কয়েকটা অলঙ্করণ দেখিয়ে দিই। এই অলঙ্করণটা আমার বেশ ভয়ের লেগেছে, কারণ সান্টা ক্লজ যদি ভয়াবহ হয়ে ওঠে তাহলে কিন্তু আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভয় লাগে সেটা দেখতে। আমি হলিউডে বেশি এরকম সিনেমা দেখেছি যেখানে সান্টাকে ভ্যাম্পায়ার দেখানো হয়েছে, বা এরকম একটা মানে কাইন্ড অফ একটা রিস্ক নিয়েই দেখানো হয়েছে সেটা, কিন্তু সেটা কিন্তু বেশ ভয়েরই উদ্বেগ ঘটায়। ক্লাউনকে ভয়াবহ করে দেখালে কিন্তু ভয়ের উদ্বেগ ঘটে, সেরকমই একটা কিছু হবে। এখানে মোট অনেকগুলো গল্প রয়েছে, আমি আপনাদের সূচিটা এখানে দিয়ে দেবো। এখানে গল্প রয়েছে 7টি। বাতিঘরের প্রেতবাদ্য, ডোরাকাটা মাকড়সার রস, নরক দর্পণ, ছায়া, মন, শূন্য সে শহরে, পালাবার পথ নেই, ভূত বলে কিছু নেই। হরর ককটেল রয়েছে, নেক্রোম্যান্সি, ক্রিপি পাস্তা, 666, ডিম ভূত, হরর বুলেটিন। এগুলো, এই হরর বুলেটিন সেকশনটা ভীষণ ভালো লাগে আমার, এগুলো সত্যিকারের ভয়ের ঘটনা নিয়ে থাকে। স্ট্যানলি হোটেলে অশরীরী, অভিশপ্ত পুতুলের দ্বীপ, সাক্ষী যখন প্রেতাত্মা। তো সব মিলিয়ে গল্প, সত্যি ঘটনা, ভয়ের খবর, এসব মিলিয়ে একটা স্বয়ংসম্পূর্ণ সংকলন। এর আগের দুটো সংকলনের মধ্যে প্রথমটা আমার পড়া, দ্বিতীয়টা আমার পড়া নেই। তো যাই হোক, তাও এই তৃতীয়টা আমি সংগ্রহ করেছি, আশা করি আমার ভালো লাগবে। আপনাদের সঙ্গে অবশ্যই একটা রিভিউ শেয়ার করবো। এরপর পত্রভারতী থেকে নববর্ষে বেশ কিছু বই বেরিয়েছে, সেখান থেকে আমি কিছু বই সংগ্রহ করেছি, সেগুলো দেখাবো। মৃগাঙ্ক ভট্টাচার্যের লেখা মৃত্যুর মুখ। মৃগাঙ্ক ভট্টাচার্য বেশ কিছুদিন ধরেই ভূতের গল্প লিখছেন। এখন তো দুজন মৃগাঙ্ক রয়েছেন যারা গল্প লেখেন, দুজনেই উত্তরবঙ্গ থেকে বিলং করেন। ইনি সিনিয়র মৃগাঙ্ক, মৃগাঙ্ক ভট্টাচার্য, আরেকজন রয়েছেন মৃগাঙ্ক চক্রবর্তী। তো এখানে মৃত্যুর মুখে মূলত দুটি উপন্যাসিকা রয়েছে বলতে পারেন, মৃত্যুর মুখ আর গোপন নদীর কিনারে। তো এখানে ব্লার্বে কি লেখা রয়েছে দেখা যাক। বাংলা অসম সীমানার মহিষবাথান ফার্মে কাজ করতে এসে দানা বাঁধে আনিস আর জাফরের বন্ধুত্ব। স্থানীয় যুবতী জরির সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় আনিসের, তার সঙ্গে ঘর ছেড়ে পালায় জরি। কিছুদিন পর নদীতে ভেসে ওঠে আনিস আর জরির পচা গলা লাশ। জাফর ট্রান্সফার নিয়ে চলে যায় কলকাতায়। 1 বছর পর সদ্য বিবাহিতা স্ত্রীর সঙ্গে মহিষবাথানের জঙ্গলে বেড়াতে এসে জরি আর আনিসের সঙ্গে আকস্মিকভাবে দেখা হয়ে যায় জাফরের। তাহলে সেদিন নদীর জলে ভেসে ওঠা দুটো লাশ কাদের ছিল? ভুটান পাহাড় থেকে নেমে এসেছে দোলনা নদী, কালেভদ্রে জল আসে সেই নদীর শুকনো খাতে। তবে হেমগুড়ি লোক জানে একবার যদি সেই মজা খাতে জল ঢুকে পড়ে তাহলে অপঘাতে মরতে হয় গ্রামের কাউকে না কাউকে। এক সকালে শুকনো খাতে জল দেখতে পায় কনক চাঁদ। সেদিন এক ঘনঘোর বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে সে দেখে নদীর কিনারে পড়ে আছে হেমগুড়ি গ্রামের মেয়ে ফুলকি, গায়ে একটা সুতো নেই। লাশ কাটা ঘরে নিয়ে গেলে উঠে বসে ফুলকি, তারপর এক মনে দুটি অলৌকিক আতঙ্ক। এখানে মৃগাঙ্ক ভট্টাচার্যের একটি লেখক পরিচিতি দেওয়া হয়েছে। ওনার লেখা দেশ, সাপ্তাহিক, বর্তমান, আনন্দবাজার পত্রিকা, উত্তরবঙ্গ সংবাদ, সানন্দা, এসব পত্রিকায় ওনার লেখা প্রকাশিত হয়েছে। এবং একটি জিনিস আমি জানতাম না, এর মধ্যে একটা ফ্যাক্ট আমার অজানা ছিল, সেটা লেখক পরিচিতি দেখে জানতে পারলাম যে ওনার একটা লেখা নিয়ে লন্ডনে একটা এফএম চ্যানেলে নাটক হয়েছে। এটা খুবই ক্রেডিবল একটা ব্যাপার, মানে ওনার লেখা ভারতবর্ষের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও গেছে আর কি। তো এমনিতে উনি ছোটদের জন্য প্রচুর লিখেছেন। কিশোর ভারতী, আনন্দমেলা ওনার লেখা আপনারা হামেশাই পাবেন, যে কোনো সংকলনে ওনার লেখা থাকে। আর একটা কথা আমি বলতে চাই নিজের থেকে, যে ওনার মেয়ের চ্যানেল আমি ফলো করি। ওনার মেয়ের একটা ফেসবুক চ্যানেল আছে, ফেসবুক একটা প্রোফাইল পেজ আছে আর কি, আর ইউটিউব চ্যানেল মনে হয় একটা আছে। ও জলপাইগুড়িতে থাকে মেয়েটি, এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার। যেহেতু আমি ছোটবেলায় জলপাইগুড়িতে থাকতাম, তাই জলপাইগুড়ি কিছু পেজ আমি ফলো করি, তার মধ্যে ওনার মেয়েরও খুবই চমৎকার চ্যানেল রয়েছে। আমি বহুদিন জানতাম না যে উনি ওনার মেয়ে। তো যাই হোক, তো উনি খুবই ভালো লেখেন, ওনার লেখনী ভীষণ ভালো, সেজন্যই মূলত আমার এই বইটি কেনা। সাধু ওঝা আসছে বলে ওনার একটা বই আছে, ওই বইটা আমার খুব ভালো লেগেছিল ব্যক্তিগতভাবে, সেখান থেকে এই বইটি মোটামুটি কেনা, সেই ভালো লাগা থেকে আর কি। এখানে অলংকরণ নেই, পত্রভারতী বইতে সাধারণত ভেতরে অলংকরণ কমই থাকে। সব দিক দিয়ে
বেশ একটা সুন্দর কম্প্যাক্ট হরর বই বলে মনে হচ্ছে। এটা পড়ে আপনাদের জানাতে পারবে বলেই আমার ধারণা, আর ভালো হবে বলেও আমার মনে হচ্ছে। এরপর পত্রভারতী থেকে আরেকটি বই রয়েছে এই নববর্ষে, সেটা হচ্ছে এটা দিনু টিকটিকির গোয়েন্দাগিরি। এটা দীপান্বিতা রায়ের লেখা। দীপান্বিতা রায় আমার ভীষণ প্রিয় একজন লেখিকা, আমি আগেও একাধিকবার এটা বলেছি। কারণ ওনার যে লেখাগুলো হয়, বিশেষ করে ওনার যে থ্রিলার গুলো হয়, সেগুলোর মধ্যে কোথাও একটা বাস্তবতার ছোঁয়া থাকে। খুব বেশি আউট অফ দ্য বক্স তিনি ভাবেন না, বাস্তবতা একটা ছোঁয়া থাকে। এবং বিশেষ করে এই দিগন্ত যে ডিটেকটিভ ক্যারেক্টারটা ওনার আছে, ওনার 3টি গোয়েন্দা চরিত্র আছে মেনলি। দিগন্ত রয়েছে, এছাড়া মেঘনাথ বসু বলে একজন গোয়েন্দা রয়েছে ওনার সৃষ্ট, আর রেনো বেটো রয়েছে, কিশোর কিশোরী। বাকি দুটো চরিত্র আমার ভালো লেগেছে, কিন্তু দিগন্তর প্রতি আমার একটা আলাদাই সফট কর্নার আছে। কারণ ওনার লেখা প্রথম আমি পড়েছিলাম, ওটা গোয়েন্দা দিগন্তরই বা দিনু টিকটিকিরই ফিচার করা একটা গল্প ছিল। সেই বইটার নাম বোধ হচ্ছে জলের তলায় আতঙ্ক, সম্ভবত। হ্যাঁ, জলের তলায় আতঙ্ক লেখা রয়েছে। আচ্ছা, এখানে আপনার অলঙ্করণ মূলত মৃণাল শীল করেছেন, প্রচ্ছদটাও বোধহয় ওনারই করা। পেছনে একটি এরকম বুদ্ধ মূর্তি রয়েছে, এতে মনে হচ্ছে দ্বিমুখী বুদ্ধ বই গল্পটি রয়েছে। হ্যাঁ, ঠিক বলেছি, দ্বিমুখী বুদ্ধ উপন্যাসটি রয়েছে। মাঝরাত্রে গেট পাস রয়েছে, আর গল্প হচ্ছে ডুপ্লিকেট চাবি। মাঝরাত্রে গেট পাসটা খুব সম্ভবত এবার শুকতারা পূজাবার্ষিকীতে বেরিয়েছিল, আমি যদি খুব ভুল না করে থাকি, ভুলও হতে পারি। আর এখানে বেশ কিছু সুন্দর অলঙ্করণ রয়েছে, এই যে এরকম অলঙ্করণ রয়েছে প্রতিটি উপন্যাসের শুরুতে একটা করে এরকম অলঙ্করণ রয়েছে বলে আমার ধারণা। তো হ্যাঁ, এই দেখুন, ঠিক রয়েছে, বিমুখী রয়েছে। আচ্ছা, পেছনে কি লেখা রয়েছে একবার পড়ে শোনাই আপনাদের। দিনু টিকটিকি ওরফে প্রফেসর দিগন্ত দেব এবং তার বন্ধু কলকাতা পুলিশ গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর প্রণয় বোস। তিনি তীক্ষ্ণ বুদ্ধি ও প্রণয়ের পুলিশি ক্ষিপ্রতা, এই মানিকজোড় যেখানে সেখানে ছিন্ন ভিন্ন রহস্যের নিকষ অন্ধকার জাল। এক মলাটের মধ্যে 3টি দুর্দান্ত রহস্য নিয়ে প্রকাশিত হলো দিনু টিকটিকির গোয়েন্দাগিরি। পত্রভারতীর মানে পেজ কোয়ালিটি, ফন্ট কোয়ালিটি নিয়ে তো কিছু নতুন করে বলানো ভীষণই ভালো। এবং এই দীপান্বিতা রায়ের লেখক পরিচিতি এই ফ্ল্যাপে রয়েছে। এখানেও কিছুটা কাহিনীর আভাস এই ফ্ল্যাপে দেওয়া রয়েছে। সব মিলিয়ে বেশ সুন্দর একটা প্রোডাকশন। গল্পগুলোর মধ্যে একটা দুটো আমার পড়া, কিন্তু সংগ্রহ করার জন্য মূলত আমি বইটা কিনেছি। আমার মনে হয় যারা এই গল্পগুলো পড়বেন সবারই ভালো লাগবে। আর আমার পড়ে আমার নতুন করে ভালো লাগা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এবার বিচিত্রপত্রের দুটো বই আপনাদের দেখাই। বিচিত্রপত্র থেকে বেরিয়েছে এই বইটি, লেডি ভ্যাম্পায়ার রাসমণি। মাথায় রাখবেন, এটা কিন্তু রাইমণি নয়, মানে শিশির বিশ্বাসের লেখা রাইমণি নয়, যেটা খুব সম্প্রতি খুব জনপ্রিয়তা লাভ করেছে। এটা হচ্ছে রাসমণি। এটা বাণী রায়ের লেখা, এবং এটা প্রথম বলতে পারেন ভ্যাম্পায়ারদের নিয়ে লেখা কোনো সিরিজ ছিল বাংলায়, আমার যতদূর মনে হয় মৌলিক সিরিজ ছিল। এবং এখানে লেখাও রয়েছে, আপনাদেরকে পড়ে শোনাই আমি। বাংলা সাহিত্যে ভয়ের একটা বিশেষ স্থান আছে, পাঠক পাঠিকা তো বটেই, গপ্প লিখিয়েদের কাছেও বড় কাছের এই বিষয়। পিশাচিনীদের কীর্তিকলাপ যুগের পর যুগ ধরে চলে আসছে। ঠিক তেমনই এক সময়ের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক বাণী রায়ের সৃষ্ট চরিত্র রাসমণি। লেখিকার কথা লেডি ভ্যাম্পায়ার। এই সিরিজে মাত্র 3টি বড় গল্প লেখেন লেখিকা। কাহিনী পড়তে পড়তে ভয়, গা ছমছমে বর্ণনা এবং হাড় হিম করা রাসমণির কীর্তি সব বয়সী পাঠকের কাছে এক অন্য আকর্ষণ। দীর্ঘকাল ধরে দুষ্প্রাপ্য সিরিজের 3টি কাহিনী মলাটে গ্রন্থবদ্ধ করে প্রকাশিত হলো লেডি ভ্যাম্পায়ার রাসমণি, সঙ্গে চমৎকার সব অলঙ্করণ। তো যেটা বলেছিলাম আগে, যে বিচিত্রপত্রের পেছনে যে ক্যালিগ্রাফি করা থাকে, এরকম ক্যালিগ্রাফি রয়েছে। ভেতরে অলঙ্করণ রয়েছে বোধহয়, আমি ডিটেল আপনাদের বলে দিচ্ছি। হ্যাঁ, অলঙ্করণ করেছেন শুভম ভট্টাচার্য, নামাঙ্কন ক্যালিগ্রাফি করেছেন শ্রী সন্দীপ রায়। এখানে দেখুন এরকম কিছু অলঙ্করণ রয়েছে, পাতা জোড়া অলঙ্করণ আছে। এখানে আমি আরো দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এখানে মূলত 3টে গল্প আছে। রাসমণির কাহিনী, রাসমণি এসেছে, আবার রাসমণি। তো আমি বহুদিন ধরে এই গল্পগুলো একসাথে এক মলাটের মধ্যে খুঁজছিলাম। তো এটা যেই দেখলাম আমি অর্ডার করে দিলাম এবং পেয়েও গেলাম। লেখিকার একটি এখানে পরিচিতি দেয়া রয়েছে, এবং ওনার জন্ম বাংলাদেশের পাবনায় হয়েছিল। ইংরেজি সাহিত্যের অধ্যাপিকা ছিলেন।
এবং বেশ কিছু উপন্যাস লিখেছেন সেই সময় বেশ কিছু উপন্যাস বেশ বিখ্যাত হয়েছে, যেমন চক্ষে আমার তৃষ্ণা, জনারণ্যে এক মুখ, গল্প গ্রন্থ রয়েছে, নাটক লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, কবিতার বই আছে যেমন জুপিটার, অরণ্য মর্মর, অনুবাদ সাহিত্য করেছেন রবার্ট ফ্রস্ট, কিশোরী কন্যা। তিনি অনেক সম্মান পদক পেয়েছেন এবং 1992 সালে তার প্রয়াণ ঘটে। তো এরকমই কিছু মানে এককালে নাম করা, কিন্তু এখন হয়তো তারা তাদের নাম শোনা যায় না, সেরকম কিছু লেখক লেখিকাদের বই নিয়ে বিচিত্রবত্ত কিন্তু বেশ চমৎকার কাজ করছে, এটাও তাদের মধ্যে একটা। এরপরে যে বইটা আপনাদের দেখাবো এটা বহু পঠিত একটি বই, রুডিয়ার্ড কিপলিং এর জাঙ্গল বুক, যেটা অনুবাদ ও অলঙ্করণ করেছেন ময়ূখ চৌধুরী। সেটাই এটাকে একটা স্বতন্ত্র মাত্রা দিয়েছে। আমি আগেও বলেছি আপনাদের যে আমি খুব বেশি যে অনুবাদ পড়ি তা নয়, কিন্তু ময়ূখ চৌধুরী, সুধীন্দ্রনাথ রাহা, লীলা মজুমদার, এদের অনুবাদ পড়ার একটা আলাদাই মজা আছে। কেননা এনারা মানে একেবারেই সারানুবাদ করেন না, ভাবানুবাদই করেন বেসিক্যালি, অদৃশ বর্ধন পড়েন এদের মধ্যে। তো ওনার অলঙ্করণ, ময়ূখ চৌধুরী অলঙ্করণ আমার মতে ভারতের সেরা মানে অলঙ্করণ শিল্পী এবং গ্রাফিক বা কমিক শিল্পীদের মধ্যে উনি একজন ছিলেন, এতে তো কোনো সন্দেহ নেই। তাই ময়ূখ চৌধুরী অলঙ্করণ সমৃদ্ধ একটি বই, এটা তো না নিয়ে থাকা যায় না। তো ময়ূখ চৌধুরীর ছবি অবলম্বনে শ্রী সুবিনয় দাস এই উৎসবটি বানিয়েছেন। এটা কিন্তু সত্যি ময়ূখ চৌধুরী ভাবছিলাম আমি। বাহ, সুবিনয় দাস খুব ভালো কাজ করছেন, ওনাকে অভিনন্দন জানাই। আর অলঙ্করণ গুলো অবশ্যই ময়ূখ চৌধুরী অলঙ্করণ, এই যে এগুলো এরকম অলঙ্করণ রয়েছে। জাঙ্গল বুকের গল্প তো আপনাদের বলে দিতে হবে না, সেই ছোটবেলায় আমরা জাঙ্গল বুকের সিরিয়াল দেখেছি। ওয়াল্ট ডিজনি একটা সিনেমা ছিল, পরে ডিজনি ওটাকে লাইভ অ্যাকশন সিনেমাতে চেঞ্জ করে। সেখানে একটি ভারতীয় বালক দারুণ অভিনয় করেছিল। 2015 সালে ওটা বেরিয়েছিল খুব সম্ভবত। তার কাছাকাছি সময় মোগলি বলে একটা সিনেমাও বেরিয়েছিল, which was a darker tale of Jungle Book, ডার্কার ভার্সন অফ জঙ্গল বুক আর কি। তো মানে নেকড়েদের দ্বারা পালিত একটি মানব শিশু বা মানব বালক বলতে পারেন, মোগলির গল্প এটা। সে কি করে তার শিকড় খুঁজে পায় এবং তার নানা রকম অ্যাডভেঞ্চারের কাহিনী রয়েছে, তার সঙ্গে তার জঙ্গলের প্রতি ভালোবাসা, জীবজন্তুর প্রতি ভালোবাসা, সেটা নিয়েই গল্প এবং ভারতের পটভূমিকায় লেখা একটি গল্প। রুডিয়ার্ড কিপলিং এর বেশিরভাগ গল্পই ভারতবর্ষে সেট করা। তো অনুবাদটা নিশ্চয়ই ভালোই হয়েছে বলে আমার মনে হয়, পড়ে আপনাদের অবশ্যই জানাবো। বৈদেশিক প্রকাশিত দুটি রহস্য উপন্যাস, ছোট্ট একটা বই, সুকুমার মুখোপাধ্যায়, ডায়েরি আকারের বই, তবে পৃষ্ঠা সংখ্যা বেশ অনেকটাই রয়েছে, 300-র উপরে, মোটামুটি 317 পাতার বই। তো সুকুমার মুখোপাধ্যায় আগে একটি বই আমি মেগা বুক হলে দেখিয়েছিলাম মনে হয় আপনাদের, সেটা আমি বইমেলা থেকে সংগ্রহ করেছিলাম। তো সেটা এখনো কিন্তু আমার পড়া হয়নি, কিন্তু তার ব্লার বা তার যে আইডিয়াটা সেটা আমার ভীষণ ভালো লেগেছিল। সেগুলো বেসিক্যালি প্যাস্টিশ সাহিত্য ছিল, মানে ওনার গল্পে জয়ন্ত মানিক, হুকাকাশি এরাও এসেছিলেন আর কি, যেগুলো অন্য লেখকদের দ্বারা সৃষ্ট গোয়েন্দা, তাদেরকে উনি নিয়ে এসেছিলেন নিজের গোয়েন্দা উপন্যাসে, গোয়েন্দা গল্পে। তো সেরকম দুটি গোয়েন্দা উপন্যাস বা রহস্য উপন্যাস নিয়ে এটি রয়েছে, শনি ও অশনি এবং হত্যা হিমেল হাওয়া। তো এখানে সুখময় মুখোপাধ্যায় একটা ফ্ল্যাপ দেওয়া রয়েছে, এখানে লেখা আছে লেখকের অন্যান্য বই, দেখুন 4টি রহস্য উপন্যাস, সেটাই আমি আপনাদের আগে দেখিয়েছিলাম বুক হলে। তো এর ডিটেল বলতে প্রচ্ছদ দেখেছেন অমিত মন্ডল, এবং এটা বোধহয় এবছর বেরিয়েছে। আমি যেটা নিয়েছিলাম সেটা বোধহয় আগের বছর বেরিয়েছিল। হ্যাঁ, এটা 2026 কলকাতা বইমেলাতেই বেরিয়েছে। এবং প্রকাশক কি বলছেন এখানে দেখা যাক। প্রকাশক বলছেন, আমরা যখন 2024 সালে সুকুমার মুখোপাধ্যায়ের 4টি রহস্য প্রকাশ করি, তখনই আমাদের জানা ছিল তার লেখা রহস্য উপন্যাসের সংখ্যা 6। পাঠকরা আমাদের সেই প্রচেষ্টা সমাদরের সঙ্গে গ্রহণ করায় অন্য আরেকটি সমস্যার মুখোমুখি হতে হলো। বারে বারে তাদের কাছ থেকে তাগাদা আসতে থাকলো বাকি দুটো কবে পড়ার সুযোগ হবে। সত্যি আমাদের জানা ছিল না কবে বই দুটি সন্ধান পাবো আর কবেই বা ছাপতে পারবো। পাঠকদের মুখোমুখি হলে আমাদের একটাই জবাব ছিল, এই তো এবার হয়ে যাবে। আসলে আমরা আত্মপ্রত্যয়ী ছিলাম, বাকি কাহিনী দুটি ঠিক পেয়ে যাবো। আমাদের সেই বিশ্বাস কেন ছিল বলতে পারবো না, তবে আশা হতে হয়নি, হতে দিন এই বইটি তার বড় প্রমাণ। হতে পারে একটু বেশি সময় লাগলো, তার জন্য আমরা পাঠকদের কাছে ক্ষমা প্রার্থী।
এখানে কিন্তু একটা জিনিস আছে যে আগের বইগুলোতে অরিজিনাল যে বইগুলো সেই বইগুলো প্রচ্ছদ ছিল, এখানে সেটা নেই, কারণ সেটা ওনারা পাননি। সেটা কোনো ব্যাপার নয়, এই বইগুলো এই হারিয়ে যাওয়া লেখকের রেয়ার রহস্য গল্পগুলো ওনারা নিয়ে এসছেন, আবার করে ছাপছেন, এটাই বড় ক্রেডিটের ব্যাপার। ওনার যে মেন ক্যারেক্টার, ওনার যে উপন্যাসগুলোর মেন ক্যারেক্টার কিন্তু একজন পুলিশ অফিসার, তার নাম হচ্ছে শিশির হাজরা। এই শিশির হাজরার বুদ্ধি বলে পরামর্শ দেন বা বুদ্ধি উস্কে দেন হচ্ছে জয়ন্ত মানিক, পরাশর বর্মা এরা। তো বলতে পারেন এটা একটা প্যাস্টিশ সাহিত্য বা ফ্যান ফিকশন, তার সঙ্গে একটি বিশুদ্ধ রহস্য গল্প বা ইনভেস্টিগেশন ড্রামা বলতে পারেন। এবং ওনার আরেকটা জিনিস আমি দেখেছিলাম, এখানে ভূমিকাতে পড়েছিলাম, আগের বইও পড়েছিলাম, ওনার কিন্তু ক্ষেত্রটা অনেকটা বিস্তৃত, মানে ওনার রহস্য সমাধানের ক্ষেত্র অনেকটা বিস্তৃত, মানে শুধু পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ নয়, কাশ্মীরে অন্যান্য জায়গায় গিয়েও তিনি রহস্য সমাধান করেন। সব দিক দিয়ে একটা ইন্টারেস্টিং থ্রিলার বলে মনে হচ্ছে, আপনাদের পরে অবশ্যই জানাবো। এরপর যে বইটা নিয়ে আমি কথা বলবো, মানে আজকে সকালেই জানতে পারলাম যে সে বইটি পুরস্কৃত হয়েছে। ঠিক ধরেছেন, এই বইটিও আমি সংগ্রহ করেছি এবং দুটো চ্যাপ্টার পড়েও ফেলেছি। পরিমল ভট্টাচার্যের লেখা সাত গাঁর হাওয়া তাঁতিরা, এই বইটি এই বছর আনন্দ পুরস্কার পেল। আমি অবভিয়াসলি খুবই খুশি, আরো খুশি এই জন্য যে বইটি নিয়ে দুটো চ্যাপ্টার পড়লাম, পড়তে পড়তে ভাবলাম যে এটা তো রিভিউ করতেই হবে আমাকে, আর এই বইটা বুক হলে দেখাবো। আজ তখনই মানে তার 10 মিনিট পরে, হয়তো ভাবার 10 মিনিট পরে আমি জানতে পারলাম বইটি আনন্দ পুরস্কার পেয়েছে। কি অদ্ভুত সমাপতন দেখুন। যাই হোক, এটা তো একটা ক্লাসিক বইয়ে পরিণত হয়েছে, অনেকে এটাকে এই দশকের শ্রেষ্ঠ বাংলা বইও আখ্যা দিয়েছেন। বইটি অনেক দাম, যদিও বইটির দাম হচ্ছে 825 টাকা, আমি কিছুটা ডিসকাউন্ট পেয়েছি। এই লেখকের কিন্তু অন্যান্য বইগুলো খুব ইন্টারেস্টিং বই, যেমন ওনার একটি বই রয়েছে ড্যানচি নাম, আমি এটা পড়িনি। আমি ওনার একটি বই এর আগে পড়েছি, সেটা হচ্ছে দার্জিলিং স্মৃতি সমাজ ইতিহাস। তবে এই বইটি প্রচুর প্রশংসা শুনেছিলাম বলে এই বইটি পড়তে বসলাম। ওনার লেখার একটা ফিচার হচ্ছে, ওনার লেখাগুলো বেশিরভাগ সময় যেটা আমি লক্ষ্য করেছি, ফিকশন আর নন ফিকশনের মধ্যেকার একটা পন্থা উনি অবলম্বন করেন, হুইচ ইজ ভেরি ইউনিক। এখানে কি লেখা আছে দেখা যাক। হুগলি আর সরস্বতী নদীর মাঝে মাছের আকারে ভূমি, অতীতের বন্দর নগরী সাতগাঁ। কত শত বছর ধরে আরব ও চীনা বণিকেরা এসেছে মৌসুমী হাওয়ায় পাল তুলে, পর্তুগিজ দিনেমার, ওলন্দাজ, ফরাসিরা ডেরা বেঁধেছে। বহুবর্ণ সংস্কৃতির তাঁতে বোনা ভূখণ্ডে রামের মন্দির ঘিরে এক কানৌজি বৈদিক পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে হলো দেশ ভাগে ছিন্নমূল হয়ে আসা প্রত্নতত্ত্ববিদ যুবকের। সেই বিবাহের ফল বাপ্পাদিত্য। ছেলেবেলা থেকে মায়ের সঙ্গে মার্টিন কোম্পানির ছোট রেলগাড়ি চেপে এসেছে এই জাদুভূমিতে, যেখানে রেলের চাকায় বাজে কেরেস্তান গোরস্তান ধ্বনি, হাওয়া দিলে গির্জার চালে বেড়ালের কান্নার মতো শব্দ হয়, যেখানে নারীরা নদীতে ডুব দিয়ে দূরবাসিনী আত্মীয়ার সঙ্গে জলে জলে বার্তা বিনিময় করে, নৈয়ায়িকেরা কুয়োর পেতনির সাপে ব্যাং হয়ে যায়, প্যারিস থেকে তরুণ কবি এসে খুঁজে পায় তার ক্লেদজ কুসুম, সার্জেন্ট পাদ্রি নদীর খাত ঘুরিয়ে দেয়, দুর্দম তুর্কি যোদ্ধা এসে মায়াবী ভূমিতে বাধা পড়ে, সংস্কৃত শিখে গঙ্গা স্তোত্র লেখে, পুরুষেরা পুনর্জন্ম নিয়ে বংশে ফিরে আসে, এমনকি ফিরিঙ্গিও ফিরে আসে কাকাতুয়া রূপে। স্মৃতির বিপুল ছিটমহল, রাস্তায় নতুন আইন নিয়ে, যেখান থেকে নির্বাসনে খাড়া ঝুলছে বাপ্পাদিত্যর মাথায়। পুরাণ কথা, ইতিহাস আর স্মৃতি সুতোদি হাওয়ার তাতে বোনা হলফনামা কি তাকে বাঁচাতে পারবে? 700 বছর একটি পরিবারের 9টি প্রজন্ম, 49টি মুখ্য চরিত্র নিয়ে বাংলা উপন্যাসের ধারায় এক অভূতপূর্ব কুহকি উন্মোচন। আচ্ছা, এই মুখ্য চরিত্রের মধ্যে একটি কাকাতুয়া রয়েছে, একটি ঘোড়া রয়েছে এবং একটি মোটর বাইকও রয়েছে। তো বুঝতে পারছেন, খুবই অন্যরকম একটা উপন্যাস, যার মধ্যে প্রচুর ম্যাজিক রিয়েলিজমের উপাদান রয়েছে। আই থিঙ্ক মানে একটা ওয়ার্থ রিডিং বই হবে। আমি তো দুটো চ্যাপ্টার পড়ে ভীষণই মুগ্ধ, কারণ ভীষণ রিলেট করতে পেরেছি আসলে। এই সিলেটের পরিবার একটা দেখানো হয়েছে। আমি ছোটবেলায় প্রচুর বরাক ভ্যালি বা আসামের বরাক ভ্যালি, শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জের মানুষজনদের সঙ্গে মিশেছি, আমার বন্ধু বান্ধবও ছিল ওইসব এরিয়ার, তো বেশ কিছুটা রিলেট করতে পেরেছি আর কি। তো বাকিটা পড়ে দেখা যাক কেমন লাগে। পুরস্কৃত হয়েছে বলেই যে আমারও খুব ভালো লাগবে তা নাও হতে পারে, সেরকমই লাগুক না কেন আপনাদের সঙ্গে রিভিউটা শেয়ার করবো, কিন্তু কেন জানি না মনে হচ্ছে আমার দারুণ লাগতে চলেছে উপন্যাসটা। যাই হোক, তো এই ছিল আমার নববর্ষের এই বুক হল।
আহ খুব বেশি বই যে কিনেছি তা নয়, যা বই কিনেছি আসলে একটু ভেবেচিন্তে আমায় কিনতে হয়েছে, কারণ আগের ভিডিওতে আমি বলেছি, আপনারা যদি দেখে থাকেন ভিডিওটি, কারণ খুব বেশি লোক ভিডিওটি দেখেননি ফ্র্যাঙ্কলি, জানি না কেন। তো এই ভিডিওতে আমি কিন্তু বলেছি যে আমরা শিফট করে যাচ্ছি, মানে মানে আমাদের এই যে বাড়ি, এই সল্টলেকের বাড়ি থেকে আমরা শিফট করে যাচ্ছি অন্য একটি জায়গায়, তো নিউ টাউনে আর কি, টু বি প্রেসাইজ। তো সেজন্য শিফট করতে গেলে বই নিয়ে যাওয়া একটা দুরূহ কাজ, আর আমার কাছে এত বই জমা পড়ে গেছিল যে সেগুলো নিয়ে যাওয়া একটা দুরূহ কাজ হয়ে দাঁড়িয়েছিল। যাই হোক, কোন রকম সেখানে জায়গা বানিয়ে একটা খুব সুন্দর বুকশেলফ বানিয়েছি আমি ওখানে, সেখানে রাখা হয়েছে। আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো ওখানে শিফট করে যাওয়ার পর সেই বুকশেলফটি, এবং একটি ট্যুর করিয়ে দেখাবো আপনাদের। তো সেজন্য খুব বেশি বই আমি ইচ্ছে করেই কিনিনি। যতগুলো বই কিনেছি সেগুলো সবগুলোই এই জন্যই কিনেছি যাতে সেই বইগুলো তাড়াতাড়ি পড়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, আর এই বইগুলোর আকর্ষণটা আমি এড়াতে পারি, সেটাও একটা কারণ। এছাড়াও আমার 2-3টি ওপার বাংলার বই আমি অর্ডার দিয়েছিলাম, যেগুলো ভোটের জন্য আটকে আছে, সেগুলো খুব শিগগিরই আমার কাছে চলে আসবে। ভাবছি সেটা নিয়ে একটা ছোটখাটো বুক হল আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ জানি যে যাই বলুক, বুক হল দেখতে আপনারা ভালোবাসেন এবং সবসময় অ্যাপ্রিসিয়েট করেন, কাজেই বুক হল তো চলতেই থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর দেখা হবে আরেকটি ভিডিওতে। টেক ভেরি গুড কেয়ার অফ ইউরসেলফ। টাটা।